আজকে যে টপিকস নিয়ে আলোচনা করব এটি হচ্ছে ম্যানেজমেন্টের সবথেকে গুরুত্বপূর্ণ একটি অংশ এবং রিসার্চের একটি পার্ট। এটা যে প্রজেক্ট মনিটরিং, অর্থাৎ প্রজেক্ট মনিটরিং এই ব্যাপারটি শুনেই আমরা বুঝতেছি যে প্রজেক্ট মনিটরিং বিষয়টি কখন আসবে। এটা কখন আসবে সেটা জানার আগে প্রজেক্ট মনিটরিং কি সেই ব্যাপারটি আমরা জানবো। তার মানে আমাদের প্রজেক্ট মনিটরিং, সেখানে আমাদের আর্ন ভ্যালু অ্যানালাইসিস, ইভিএ, আর্ন ভ্যালু অ্যানালাইসিস, সংক্ষেপে এটাকে ইভিএ বলে, এবং এটা আরেকটা নাম আছে আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট, ইভিএম। তো আসলে প্রজেক্ট মনিটরিং এর এই আর্ন ভ্যালু অ্যানালাইসিস ব্যাপারটি আসলে কি, আমি প্রোভাইড করতেছি লেকচার, আমার নাম তো জানোই, সো এটা আমরা ইয়ে করতেছি না। তবে কারো যদি কোনো প্রশ্ন থাকে আজকের এই লেকচার, আমি যতদূর পর্যন্ত লেকচার দিব, এই লেকচারের উপর কারো যদি কোনো প্রশ্ন থাকে, তোমরা লেকচার যখন দিচ্ছি তখনই কোশ্চেন করতে পারো, অথবা নোট করে রাখতে পারো, শেষে আমাকে জিজ্ঞেস করতে পারো। এরপরেও যদি তোমাদের জিজ্ঞেস করে মনে হয় যে এখন আমার মনে পড়তেছে না, যখন পড়তে গেছো তখন যদি কোনো ধরনের কোশ্চেন অ্যারাইজ করে, নিচে আমার ইমেইল নাম্বার দেওয়া আছে, তোমার কোশ্চেনটি লিখে ইমেইলে পাঠাতে পারো, অথবা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, কোনো সমস্যা নেই, ইউ আর অলওয়েজ ওপেন টু মি। তো আমরা একটু শুরু করি। প্রথমে যদি দেখি যে একটু ডেফিনেশনটা জানবো, আমরা কি জেনেছি যে প্রজেক্ট মনিটরিং নিয়ে আজকের এই লেকচারটি। তাহলে আরেকটা ব্যাপার বলি যে আমাদের যে রেফারেন্স বুক, আমরা কনস্ট্রাকশন এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট পার্ট 1 এ যে রেফারেন্স বই দিয়েছিলাম, হুবহু ওই রেফারেন্স বই আমরা আবার রেফারেন্স হিসেবে দেখাচ্ছি। ঠিক আছে, ওইগুলোই আমরা ফলো করব এবং ওইগুলো থেকে আমরা নিচ্ছি, এবং অন্যান্য ইন্টারনেট সার্চ, বিভিন্ন রিসার্চ আর্টিকেল, বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন স্যারদের লেকচার, সেসব থেকে আমরা অনেক কিছু কালেক্ট করে এক জায়গায় নিয়ে এসেছি। পাশাপাশি আমাদের যে রেফারেন্স বই আছে সেই রেফারেন্স বইটাকে আমরা ফলো করতেছি। ঠিক আছে, তো আমরা একটু দেখে নিই যে আসলে প্রজেক্ট মনিটরিং বলতে আমরা কি বুঝতেছি, এবং প্রজেক্ট মনিটরিং আসলে কনস্ট্রাকশনের কোন ফেজে হয়ে থাকে। তো আমরা যদি একটু প্রথমে দেখি, বলা হচ্ছে যে কনস্ট্রাকশন প্রজেক্ট মনিটরিং ইজ অ্যান ইন্সপেকশন। আমরা যদি একটু বলি যে প্রজেক্ট মনিটরিং কি, ইজ অ্যান ইন্সপেকশন। ইন্সপেকশন মানে কি? যাচাই বাছাই করা, পরীক্ষা করা, তাই না, এক্সামাইন করা। তার মানে প্রজেক্ট মনিটরিং হচ্ছে একটি পরীক্ষা, একটি যাচাই বাছাই। কিসের? দ্যাট ইনশিওরস দ্যাট proposed construction is consistent with the funds. আমি রেড লাইন দ্বারা, রেড কালার দ্বারা মার্ক করেছি, দেখো এগুলো হচ্ছে কিওয়ার্ড। প্রজেক্ট মনিটরিং হচ্ছে একটা ইন্সপেকশন, একটা যাচাই করার প্রক্রিয়া, যেই প্রক্রিয়া কি করে, ইনশিওর করে, নিশ্চিত করে যে একটা কনস্ট্রাকশনে যে প্রজেক্ট শুরু হচ্ছে সেটা কনসিস্টেন্ট উইথ দ্য ফান্ডস, মানে একটা প্রজেক্টের যে কস্ট, যে বাজেট, সেই বাজেট অনুযায়ী প্রত্যেকটা ফেজে কতটুকু টাকা ইনভেস্ট করতে হবে, সেই ফেজগুলোতে তত টাকাই ইনভেস্টমেন্ট হয়ে কাজগুলো কমপ্লিট হচ্ছে কি না, এইটা যাচাই বাছাই করার একটি প্রক্রিয়া। দিস ইজ ওয়ান কাইন্ড অফ ইন্সপেকশন, দিস ইজ ওয়ান কাইন্ড অফ প্রসেস। আমরা নিশ্চয়ই বুঝেছি। দ্যাট আর বিং রিকোয়েস্টেড ফ্রম দ্য কন্ট্রাক্টর। তার মানে কন্ট্রাক্টরকে যখন একটি প্রজেক্ট দেওয়া হলো, সেই প্রজেক্টের একটি নির্ধারিত বাজেট থাকবে, এবং ওই বাজেটটি কন্ট্রাক্টরকে দেওয়া হলো, কন্ট্রাক্টর নিজে অথবা ক্লায়েন্টের পক্ষ থেকে এজেন্ট, তারা কি করবে, কনস্ট্রাকশন যখন চলতেছে তখন যত টাকা কনস্ট্রাকশনে কিন্তু প্যাকেজ করা থাকে, প্যাকেজ 1, প্যাকেজ 2, প্যাকেজ 3, প্যাকেজ 4, কোন ফেজে কতটুকু টাকা খরচ হবে। যেমন ফাউন্ডেশনে এত টাকা, সাবস্ট্রাকচারে এত টাকা, সুপারস্ট্রাকচারে এত টাকা, কলামে এত টাকা, বিমে এত টাকা, এরকম ভাগ ভাগ করা থাকে। তো যখন ফাউন্ডেশনের কাস্টিং হয় বা কমপ্লিট হচ্ছে, তখন যদি আমি দেখি যে এই অবস্থায় কত টাকা খরচ হওয়ার কথা ছিল, সে তত টাকাই খরচ হয়েছে কি না, এটাই বলা হচ্ছে কনসিস্টেন্ট উইথ দ্য ফান্ড। মানে ওই সময় যতটুকু টাকা খরচ হওয়ার কথা ছিল আসলে ততটুকুতেই সীমাবদ্ধ আছে কিনা, সেইটার ইন্সপেকশনকে বলা হচ্ছে প্রজেক্ট মনিটরিং। আরো ভাবে বলা যাচ্ছে যে কনস্ট্রাকশন প্রগ্রেস মনিটরিং বা প্রজেক্ট মনিটরিং অলসো ভেরিফাইজ দ্যাট ওয়ার্ক কমপ্লিটেড ইজ কনসিস্টেন্ট উইথ প্ল্যানস অ্যান্ড স্পেসিফিকেশন। শুধুমাত্র ওই নির্ধারিত কষ্টের মধ্যেই হচ্ছে কিনা এটাই যাচাই বাছাই নয়, ওই যে কাজটি হচ্ছে সেটা প্ল্যান এবং স্পেসিফিকেশন অনুযায়ী হচ্ছে কিনা, মানে ডিজাইন যেভাবে করা হয়েছে
যেই ধরনের ইনফরমেশন চাওয়া হয়েছে, যেই ধরনের ডিজায়ার হয়েছে, অর্থাৎ একটি কলামের লেন্থ কতটুকু হবে, ক্রস সেকশনাল এরিয়া কতটুকু হবে, একটি ফাউন্ডেশনের বেস কতটুকু হবে, হাইট কতটুকু হবে, উইথ কতটুকু হবে, কোথায় কতটুকু ম্যাটেরিয়াল প্রোভাইড করতে হবে, একটা রড থেকে আরেকটা রডের স্পেসিং কতটুকু হবে, এই যে বিভিন্ন ধরনের ইনফরমেশন প্ল্যান এবং স্পেসিফিকেশনে বলা থাকে, আসলে ওই অনুযায়ী প্রজেক্টটি হচ্ছে কি না সেটাও অ্যাসেস করাও হচ্ছে প্রজেক্ট মনিটরিং। তার মানে আমরা যদি খোলা কথাই বলি যে প্রজেক্ট মনিটরিং হচ্ছে একটা প্রসেস, একটা ইন্সপেকশন প্রসেস, যেই প্রসেসের মাধ্যমে একটি নির্দিষ্ট পরিমাণ কাজের নির্দিষ্ট পরিমাণ একটি অংশ বা পুরো কাজ নির্ধারিত সময়ের মধ্যে প্ল্যান এবং স্পেসিফিকেশন অনুযায়ী ওই পরিমাণ কস্টেই হচ্ছে কিনা সেই যাচাই বাছাই করার একটি প্রক্রিয়া। এরপরে আবার অন্যভাবে বলা হচ্ছে যে the project monitor assesses the project as it progresses in a way that is both independent and impartial। যে এই প্রজেক্ট মনিটরিং একটা প্রজেক্টের প্রগ্রেস অ্যাসেস করে, যে কতটুকু কাজ হয়েছে বা কতটুকু হওয়া উচিত ছিল, এবং মনে রাখতে হবে যে এই প্রসেসটি ইন্ডিপেন্ডেন্ট এবং ইমপার্শিয়াল। তার মানে এখানে যারা থাকবে তারা স্বাধীনভাবে কাজ করবে এবং কোনো কাজ আংশিকভাবে করবে না, অর্থাৎ সম্পূর্ণরূপে স্বাধীনভাবে এই প্রজেক্টটির প্রগ্রেস অ্যানালাইসিস করা হয়। They generally adopt a proactive rather than reactive approach. Do you know what is the difference between proactive and reactive approach? Proactive এবং reactive, একটা যদি উদাহরণ দিই, সাপোজ একটা প্রজেক্ট রান হচ্ছে, আমি আগে থেকেই ভাবলাম যে যেহেতু আমি কোস্টাল এরিয়াতে, সাপোজ খুলনা জোনে একটা প্রজেক্ট আমি তৈরি করতেছি, একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং বানাচ্ছি কোস্টাল জোনে। তো কোস্টাল জোনে যখন আমি একটা প্রজেক্ট রান করাবো, তখন আমাকে আগেই চিন্তা করতে হবে যে কোস্টাল জোনের অধিকাংশ ক্ষেত্রে সয়েল কন্ডিশন খারাপ হয় এবং একই সঙ্গে এখানকার ওয়াটার গুলো হচ্ছে স্যালাইন ওয়াটার, এবং স্যালাইন ওয়াটারের ফলে আমাদের যে ওয়াটার সিমেন্ট রেশিওতে স্যালাইন ওয়াটারের একটা ইফেক্ট পড়ে, সেক্ষেত্রে তোমার কনক্রিটের স্ট্রেংথের একটা ভ্যারিয়েশন চলে আসে। তো এখন আমি আগে থেকেই যদি এই মিটিগেশন অ্যাকশনটা নিই, সাপোজ আরো বলতে পারি যে আমার প্রজেক্ট যখন রান হচ্ছে তখন লেবার ক্রাইসিস চলতে পারে, স্ট্রাইক হতে পারে, বা ক্রেন আসতে সমস্যা হতে পারে, ম্যাটেরিয়াল ঠিকমতো ডেলিভারি নাও হওয়ার পসিবিলিটি থাকতে পারে। তো আমি যাতে এই রিস্কগুলো না থাকে, আগে থেকেই আমি সবার সঙ্গে একটা কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্টে যাচ্ছি যে কোনোভাবেই যাতে কোনো ডিলে না হয়। এই যে আমি অ্যাকশন নিচ্ছি, এটা প্রোঅ্যাক্টিভ অ্যাকশন, অর্থাৎ কাজ রিস্ক হতে পারে সামনে, সেটা যাতে না হয় তার আগেই ওইটাকে মিটিগেট করার জন্য একটা চেষ্টা করতেছি। দ্যাটস কল্ড দ্য প্রোঅ্যাক্টিভ অ্যাকশন। আর রিঅ্যাক্টিভ অ্যাপ্রোচ হচ্ছে যে আমার অলরেডি ম্যাটেরিয়াল ডেলিভারি হচ্ছে না, অলরেডি ক্রেন আসেনি, অলরেডি আমার ডিলে হয়ে গেছে, তখন আমি ডিলেটাকে কমানোর জন্য নতুন করে প্রসেস করতেছি। যেমন ধরো যে আমরা যখন তোমরা তো বিআইএম যখন ক্লাস করবা, তখন বিআইএম ক্লাসে এই ব্যাপারগুলো আছে যে সাপোজ তুমি একটা কনস্ট্রাকশন মডেল, তুমি একটা আর্কিটেকচারাল মডেল, একটা স্ট্রাকচারাল মডেল এবং একটা মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং প্লাম্বিং মডেল একসঙ্গে বানিয়েছো। অর্থাৎ সংক্ষেপে তোমাদেরকে বলি যে এখন আমরা যেটা করি এটা হচ্ছে 2D ফরম্যাটে করি, অর্থাৎ একটা বিল্ডিং, তার প্ল্যান, সেকশন, এলিভেশন, ডিজাইন, রড কেমন ভাবে বসবে, সেইগুলো একটা A4 সাইজ বা A3 সাইজের পেজে বা বড় সাইজের পেজে প্রিন্ট করে 2 ডাইমেনশনাল অনুযায়ী দেখে আমরা ওই বিল্ডিংটি ডেভেলপ করি বা বিল্ড করার চেষ্টা করি। কিন্তু বিআইএম ওই ব্যাপারটুকুকে ফোকাস করে না। বিআইএম ফোকাস করে হচ্ছে যে কোনো ডকুমেন্ট থাকবে না 2D, সব থাকবে 3D। এজন্য একটা সফটওয়্যার যেখানে আমরা বলি রেভিট বা আর্কিক্যাড বা টেকলা বা র্যাম স্টিল, দেয়ার আর সেভারাল কাইন্ডস অফ বিআইএম প্ল্যাটফর্ম, এটা ইউজ করা হয় একটি প্রজেক্টের মডেল ডেভেলপ করার জন্য। তো আমরা যেমন ডকুমেন্টে ইনফরমেশন এখন নিচ্ছি, বিআইএম এ তখন ওই ইনফরমেশন গুলো একটা পার্টিকুলার মডেলের মধ্যেই থাকে। একটা ওয়ালের থিকনেস কতটুকু হবে, ওই ওয়ালের যে ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে তার মডুলাস অফ ইলাস্টিসিটি কত হবে, সেটার হিট অ্যাবজর্পশন ক্যাপাসিটি কত হবে, ইভেন ওই ওয়ালটি প্রডিউস করতে কি পরিমাণ কস্ট যাবে, এই ইনফরমেশন গুলো আমরা একটা ডকুমেন্ট বা A4 সাইজের পেজে নোট করতাম। কিন্তু বিআইএম এ সেটা করা লাগবে না। ওই একটা ওয়ালে যদি ক্লিক করি তাহলে ওই বলে দিবে যে এই ওয়ালের থিকনেস কত, মানে
ওয়ালে যদি আমি ওই সফটওয়্যারে যদি মডেলে গিয়ে ওয়ালে যদি একটা ক্লিক করি, ওই পুরা ওয়ালের ডিটেইলস পাশে নোট করেও লিখে দিবে অটো, যে এই ওয়ালের থিকনেস কত, এই ওয়ালের কোন ধরনের কালার ব্যবহার করা হয়েছে, এই ওয়ালের কালারের থিকনেস কত, এই ওয়ালের হাইট কত, এই ওয়ালের কতটুকু উঁচুতে গিয়ে জানালা হয়েছে, কোথায় সিল লেভেল, এগুলো সমস্ত ইনফরমেশন ওই ওয়ালে ক্লিক করলে পাশে নোট আকারে দেখিয়ে দিবে। তো এই যখন আমরা মডেল যখন দাঁড় করাচ্ছি, এই মডেল আর্কিটেকচারাল হয়, স্ট্রাকচারাল হয়, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং, কয়েক টাইপের মডেল হয়। এই সবগুলো মডেলকে এক জায়গায় মার্জ করতে হয়, অ্যাসেম্বল করে একটা মডেল হিসেবে দাঁড় করাতে হয়। তো যখন একটা আর্কিটেকচারাল মডেল বানাইলো, আমি স্ট্রাকচারাল অ্যানালাইসিস করব, স্ট্রাকচারাল মডেল ওই সেম মডেলেরই স্ট্রাকচারাল মডেল বানাচ্ছি, অর্থাৎ বিম, কলাম, স্ল্যাব, ফাউন্ডেশন, এছাড়া আর কিছু দিচ্ছি না। আর মেকানিক্যাল মডেল বানাচ্ছি, তার মানে ওখানে এসি কোথায় হবে, তোমার এইচভ্যাক সিস্টেম কেমন হবে সেগুলো ঢুকে দিচ্ছি, ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট কিভাবে বসাবো সেগুলো ঢুকে দিচ্ছি, পাইপিং সিস্টেম কেমন হবে, কোন দিক দিয়ে পাইপ যাবে সেগুলো ঢুকে দিয়ে সবগুলো মডেলকে একটা মডেলে মার্জ করে দেখাচ্ছি। যখন আমি আর্কিটেকচারাল, স্ট্রাকচারাল এবং এমইপি মডেলটাকে এক জায়গায় মার্জ করতেছি, তখন দেখা যাবে অনেক সময় যে কলামের সঙ্গে কলামের বিমের তোমার ক্লাশ হয়েছে, অর্থাৎ এক জায়গায় পাইপ আমি দিছি, ওই পাইপটা বিমের ভেতর দিয়ে ঢুকে গেছে। তাহলে কি করতে হবে? কনস্ট্রাকশন ফেজে যদি ওইটা যাইতো, তাহলে ওই বিমের ওই অংশটুকু কেটে ফেলতে হতো। তাহলে যতটুকু আমি কেটে ফেললাম, ওইটুকু যখন কনস্ট্রাকশন ফেজে গিয়ে, অর্থাৎ প্লাম্বিং এর সঙ্গে স্ট্রাকচারাল বিমের একটা ক্লাশ হয়েছে, ভিতর দিয়ে ঢুকে গেছে, এরকম ঘটনা যদি ঘটে, তাহলে ওই কনস্ট্রাকশন ফেজে গিয়ে আমার কি কোনো উপায় আছে? তখন ওই বিমটা কেটে ফেলতে হবে। অনেক বিল্ডিং দেখবা যে ছাদ ফুটো করে নিয়ে গেছে, পাইপ নিয়ে গেছে, তো তখন তো কিছু করার নাই, কারণ তখন কনস্ট্রাকশন অলরেডি কিছু অংশ হয়ে গেছে। তো এই যে আমি কেটে ফেলার ফলে ওইটুকু অংশ কিন্তু ওয়েস্ট হলো, এটাকে আমরা বলি সলিড ওয়েস্ট। এই যে সলিড ওয়েস্ট হলো, এই সলিড ওয়েস্টের মধ্যে অনেক ধরনের পার্টিকুলেট ম্যাটেরিয়াল থাকে, অনেক ধরনের ছোট ছোট ক্ষুদ্র ম্যাটেরিয়াল থাকে, যেগুলো মাইক্রোস্কোপ দিয়েও দেখা যায় না। এইগুলো নিঃশ্বাসের সঙ্গে আমাদের ফুসফুসে গিয়ে ব্লক তৈরি করে ক্যান্সার হয়। তার মানে আমার শুধুমাত্র ওই ওয়েস্ট জেনারেশনটা শুধুমাত্র কনস্ট্রাকশন ফেজকে ডিলে করতেছে, কমপ্লেক্স করতেছে এমন না, এনভায়রনমেন্টের উপর, হিউম্যান বিং এর উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট করতেছে। তাহলে এই যে কনস্ট্রাকশন ফেজে গিয়ে আমার ক্লাস হলো, আমি বুঝতে পারলাম, তখন আমি বিমটা কেটে ফেলে ওই দিক দিয়ে পাইপ ঢুকিয়ে দিলাম। সেটা যদি আমি আগে থেকেই ইনশিওর করতে পারতাম, কিভাবে? আমাদের একটা সফটওয়্যার আছে, অটোডেস্ক নাভিসওয়ার্ক ম্যানেজ। এই অটোডেস্ক নাভিসওয়ার্ক ম্যানেজে ওই যে তিনটা মডেল, আর্কিটেকচারাল, স্ট্রাকচারাল এবং এমইপি, তিনটা মডেল একত্রিত করে ওই অটোডেস্ক নাভিসওয়ার্ক ম্যানেজে দিয়ে যদি আমি সব সেটআপ টেটআপ করে দিয়ে যদি আমি ক্লাস ডিটেকশনে একটা অপশন আছে, ওটা যদি রান করি, তাহলে ওই যে পাইপের সঙ্গে বিমের যে একটা ক্লাস হয়েছে, সেটা কনস্ট্রাকশন ফেজে যায়নি, ওই মডেলেই দেখাচ্ছে যে এখানে ক্লাস হয়েছে। তার মানে আমি তখন বুঝতে পারলাম, আমি তখন ওই মডেলে আবার রিভাইজ করে ফেললাম যে না, আমার পাইপ সিস্টেমটা এদিক দিয়ে না আছে, এদিক দিয়ে যাবে। তো এই যে কনস্ট্রাকশন ফেজে যায়নি, তার আগেই আমি ওটা ইনশিওর করতেছি যে না, এখানে একটা ক্লাস হয়েছে এবং এই ক্লাসটা আমি মিটিগেট করতে চাই। কনস্ট্রাকশন ফেজে গেলে কিন্তু ওইটা আর হবে না, ডিলে হবে না, সলিড ওয়েস্ট জেনারেট হবে না, এনভায়রনমেন্টের উপর ইম্প্যাক্ট করবে না, হিউম্যান বিং এর উপর ইম্প্যাক্ট করবে না। এই ধরনের যে অ্যাক্টিভিটিস, যে কনস্ট্রাকশন ফেজে যাওয়ার আগেই আমি তার ভিতরে কোন ডিফেক্টটা আছে সেটা ইনশিওর করতেছি ওই অটোডেস্ক নাভিসওয়ার্ক ম্যানেজের মাধ্যমে। দিস ইজ কল্ড দ্য প্রোঅ্যাক্টিভ অ্যাকশন। মানে কনস্ট্রাকশন ফেজে যাওয়ার আগেই ওই রিস্কটাকে মিটিগেট করে ফেলেছি। আর কনস্ট্রাকশন ফেজে গিয়ে যে ওই যে আমি বিমের অংশ কেটে ফেললাম, তারপরে পাইপ নিয়ে গেলাম, ওটাকে আমরা বলি রিঅ্যাক্টিভ অ্যাকশন। তো তখন আমাদের কি সমাধান হতে পারে? আমাদের মনে হয় এই প্রোঅ্যাক্টিভ এবং রিঅ্যাক্টিভ বোঝাতে গিয়ে অনেক কথা বলে ফেলছি, তাই না? তো সেটাই বলতেছে যে প্রোভাইডিং এ ফর্ম অফ আর্লি ওয়ার্নিং সিস্টেম। তার মানে মনিটরিং হচ্ছে প্রজেক্ট, যখন আমি মনিটরিং করতেছি, তখন যদি কোনো সমস্যা থাকে আগে ওয়ার্নিং দিবে ক্লায়েন্টকে যে এই ধরনের সমস্যা, এই ধরনের প্রবলেম আছে, এগুলো মিটিগেট করতে হবে। তার মানে কনস্ট্রাকশন প্রজেক্ট মনিটরিং সম্পর্কে একটি আইডিয়া কিন্তু আমরা পেয়ে। কনস্ট্রাকশন প্রজেক্ট মনিটরিং একটা প্রসেস, ইন্সপেকশন করার একটা প্রসেস। তো ইন্সপেকশনটা কিভাবে করব, এই প্রজেক্ট মনিটরিংটা আসলে কিভাবে করব? আমাকে যদি বলা হয় যে আমি এখান থেকে খুলনা যাব, তো খুলনা যাইতে হলে তো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাইতে হবে। কিভাবে খুলনা যাবা? মহেন্দ্রতে যাবা, বাসে যাবা, সিএনজিতে যাবা, হোয়াট এভার। তার মানে একটা মাধ্যম লাগবে, একটা উপায় লাগবে, একটা মেথড লাগবে, যে মেথডের মাধ্যমে তুমি খুলনা যাবা। তো আমি যখন প্রজেক্ট মনিটরিং এর কথা বলতেছি, যে এই মনিটরিং এর মাধ্যমে আমরা প্রজেক্টের ডিফেক্ট গুলো বের করতে পারি।
তাহলে এই মনিটরিংটা কিভাবে করব, কি উপায় কি, সেই উপায়টাই আমরা বলতেছি যে যাকে আর্ন ভ্যালু অ্যানালাইসিস। দিস ইজ ওয়ান কাইন্ড অফ মেথড। আর্ন ভ্যালু অ্যানালাইসিস হচ্ছে এক ধরনের মেথড যার মাধ্যমে আমরা প্রজেক্ট মনিটরিং করে থাকি। তাহলে প্রথমে আমরা শিখলাম হচ্ছে প্রজেক্ট মনিটরিং কি, প্রজেক্ট মনিটরিং এর মধ্যে প্রোঅ্যাক্টিভ এবং রিঅ্যাক্টিভ অ্যাকশন সম্পর্কে আমরা জানলাম, এবং এই প্রজেক্ট মনিটরিং কিভাবে করব, তার উপায় কি, মেথড কি, সেই মেথডটাই হচ্ছে আর্ন ভ্যালু অ্যানালাইসিস। এটাকে আমরা সংক্ষেপে ইভিএ বলি। তার মানে আমরা আগে দেখে নিই যে আর্ন ভ্যালু অ্যানালাইসিস আবার কি। আর্ন ভ্যালু অ্যানালাইসিস ইজ অ্যান ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ওয়ে, মানে কি একটা উপায়, এই উপায়টা কি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, মানে উপায় ইন্ডাস্ট্রিতে বহুল ব্যবহৃত হয় এই মেথডটি। কেন ব্যবহার করা হয়? টু মেজার এ প্রজেক্টস প্রগ্রেস, একটি প্রজেক্ট কতটুকু রান করেছে, ওই প্রজেক্টটি কতটুকু রান করেছে, কতটুকু হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে, সেটা পরিমাপ করে, মেজার করে। তার মানে আর্ন ভ্যালু অ্যানালাইসিস একটা মেথড যার মাধ্যমে প্রজেক্টের প্রগ্রেস বা স্ট্যাটাস ওই সময় নির্দিষ্ট একটা সময়, সাপোজ একটা প্রজেক্ট শুরু হয়েছে তার 5 মাস বা 1 সপ্তাহ পর বা 10 সপ্তাহ, ধরো 1 মাস পর এই প্রজেক্টের স্ট্যাটাস কি, কত দূর পর্যন্ত এগিয়ে গেছে, এইগুলো যে মেজার করবে এটার একটা উপায়। ফোরকাস্ট ইটস কমপ্লিশন, যখন মেজার করবে যে এর স্ট্যাটাস কতটুকু, ওই মেজার যখন করবে ওই সময় থেকে সে একটা প্রেডিকশন করতে পারবে যে আসলে এই প্রজেক্টটার কমপ্লিশন ডেট যে নির্ধারিত সময় ফিক্সড করা ছিল আদৌ ওই সময়ের মধ্যে শেষ হবে কি না। এন্ড ফাইনাল কস্ট, যেই কস্টের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছিল আদৌ ওই কস্টের মধ্যে কমপ্লিট হবে কি না। এন্ড প্রোভাইড স্কেডিউল এন্ড বাজেট ভ্যারিয়েন্স অ্যালং দা ওয়ে, তার মানে যতটুকু বাজেট করা হয়েছিল ততটুকু দিয়ে শেষ হবে, নাকি বাজেট বেশি লাগবে, নাকি কম লাগবে, বা যতটুকু সময় হয়েছিল ঠিক করা হয়েছিল টাইম বা ডিউরেশন ততটুকুর মধ্যে শেষ হবে, নাকি বেশি সময় লাগবে। তাহলে বেশি সময় লাগলে কতদিন বেশি সময় লাগবে, কত মাস বেশি লাগবে, টাকা যদি বেশি লাগে কত টাকা বেশি লাগবে। এই যে একটা সামগ্রিক ব্যাপারের অ্যাসেসমেন্ট মেজার করবে, সেটার একটা উপায় হচ্ছে আর্ন ভ্যালু অ্যানালাইসিস। ঠিক আছে? তো আর্ন ভ্যালু অ্যানালাইসিস ইজ এ পারফরম্যান্স অ্যানালাইসিস মেথড, আবার বলা হচ্ছে, দ্যাট কম্পেয়ার্স দ্য scheduled amount of work, planned value, with the achieved amount of work, earned value at a point in time. এই কথার অর্থ হলো যে আর্ন ভ্যালু অ্যানালাইসিস হচ্ছে পারফরম্যান্স মেজার করে। তার মানে পারফরম্যান্স মেজার কিভাবে করে, যে সাপোজ আমি একটা প্রজেক্ট চলতেছে, 1 মাস পরে আমি আর্ন ভ্যালু অ্যানালাইসিস করলাম। আর্ন ভ্যালু অ্যানালাইসিস করে আমি দেখলাম যে ওই 1 মাসে প্রজেক্টের 30% কাজ কমপ্লিট হওয়ার কথা ছিল, এটা হলো প্ল্যান ভ্যালু, কিন্তু আসলে 30% কাজ হয়নি, 20% কাজ কমপ্লিট হয়েছে। তার মানে আমি কিন্তু কম্পারিজন করতে পারতেছি যে 10% কাজ কম হয়েছে, হচ্ছে কিনা। তো এইটাই হচ্ছে আর্ন ভ্যালু অ্যানালাইসিসের উদ্দেশ্য। তার মানে তুমি প্রথমে সিকোয়েন্স দেখো, প্রথমে আমরা দেখলাম যে প্রজেক্ট মনিটরিং কি, এরপরে আমরা দেখতেছি প্রজেক্ট মনিটরিং কিভাবে করে, আর্ন ভ্যালু অ্যানালাইসিসের মাধ্যমে করে। এরপরে আমরা দেখবো যে আর্ন ভ্যালু অ্যানালাইসিস আবার কিভাবে করে। 3টা বিষয়, প্রজেক্ট মনিটরিং কি, প্রজেক্ট মনিটরিং করা হয় আর্ন ভ্যালু অ্যানালাইসিসের মাধ্যমে, এবং এই আর্ন ভ্যালু অ্যানালাইসিস আবার কিভাবে করা হয় সেইটা আমরা এর পরবর্তীতে দেখব। তাহলে আর্ন ভ্যালু অ্যানালাইসিস ইজ অলসো নোন অ্যাজ আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট, ইভিএম। তার মানে পরীক্ষায় যদি ইভিএম কথাটিও আসে, ঘাবড়ে যাওয়ার কিছু নেই, কারণ দুইটাই সেম বিষয়। তো আমরা এখন একটু দেখবো যে আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট বা আর্ন ভ্যালু অ্যানালাইসিস আসলে কেন করা হয়। যদিও আমরা এই কথাগুলো বলেছি, এই কথাগুলো এখানে একটু সাজিয়ে গুছিয়ে বলা আছে। আমরা যদি দেখি, using earned value management is a better method because it integrates cost, time and work done and can be used to forecast future performance and project completion dates and cost. তার মানে এটা একটি মেথড যেটা কস্ট, টাইম এবং কাজ, অর্থাৎ কতটুকু কস্টে, কতটুকু সময়ে, কত কি পরিমাণ কাজ হয়েছে, এই 3টা বিষয়কে ইন্টিগ্রেট করে, একত্রিত করে, অ্যাসেম্বল করে। আমরা জানি পিওর ম্যানেজমেন্ট বলতে এটাই বোঝায়, টাইম, কস্ট এবং কোয়ালিটি, অর্থাৎ এই 3টা ব্যাপারকে অপটিমাম করাই হচ্ছে কনস্ট্রাকশন ম্যানেজারের কাজ। তো কস্ট, টাইম এবং নির্ধারিত কস্টে নির্ধারিত সময়ে কতটুকু কাজ হয়েছে এই বিষয়গুলোকে ইন্টিগ্রেট করা, এবং ওই সময়ে যখন অ্যাসেসমেন্ট করতেছি তখন ওই স্ট্যাটাসটা জেনে ফরকাস্ট করা যে আদৌ এই প্রজেক্টটি নির্ধারিত সময়ে হবে কিনা বা নির্ধারিত কস্টে হবে কিনা।
আর্ন ভ্যালু অ্যানালাইসিস রেজাল্টস শুড বি এ মেজর পার্ট অফ প্রজেক্ট রিপোর্টিং। অর্থাৎ আর্ন ভ্যালু অ্যানালাইসিস করার সময় প্রজেক্ট রিপোর্টিং করতে হয়। অর্থাৎ তুমি রিপোর্ট যদি না জমা দাও তাহলে বোঝা যাবে না যে আর্ন ভ্যালু অ্যানালাইসিসের রেজাল্ট কি। তো এই রেজাল্টটি উপস্থাপন করার জন্য তোমাকে প্রজেক্ট রিপোর্ট করতে হবে এবং এটা একটা গুরুত্বপূর্ণ পার্ট। এটা একটা উদাহরণ দিব আমি। EVM is the basis for course correction and will lead to new forecasted completion cost, change request and other items that will need to communicate. যখন তুমি আর্ন ভ্যালু অ্যানালাইসিস করতে, এই যে আর্ন ভ্যালু অ্যানালাইসিস কিভাবে করতে হয় এটা আমরা পরবর্তীতে বলবো। পরবর্তীতে হাতে কলমে একটা প্রজেক্টের ম্যাথমেটিক্স করে দেখিয়ে দিব কিভাবে আমরা প্রজেক্টের ফরকাস্ট করতে পারি, কিভাবে স্ট্যাটাস মেজার করতে পারি। কিন্তু আমরা এখন বলতেছি যে আর্ন ভ্যালু অ্যানালাইসিসের মাধ্যমে এটা করা হয়, সেটা করে, এটা করা হয়। তোমার মনে প্রশ্ন আসছে যে আর্ন ভ্যালু অ্যানালাইসিস আবার কিভাবে করব? এটা আমরা পরবর্তীতে, ওইটাই আমাদের ওই টপিকস। আমরা এর আগে একটু ইনিশিয়ালি কথাবার্তা বলতেছি। তো যখন আমরা আর্ন ভ্যালু অ্যানালাইসিস করব, গিয়ে দেখব যে এই প্রজেক্টটা 6 মাস পরে 50% হওয়ার কথা 40% হয়েছে। তাহলে যদি 10% হলো না, ডিলে হলো, কি সমস্যা ছিল, কি কারণে ডিলে হলো, সেইগুলোকে আমরা কি করব? মিটিগেট করব। এই জন্য বলা হচ্ছে কোর্স কারেকশন। তার মানে আমি ওটাকে কারেকশন করব, চেঞ্জ নিয়ে আসব, যাতে প্রজেক্টটা আরো দ্রুত চলে যায়। এই ধরনের একটা ব্যাপার স্যাপার ওই জায়গায় থাকবে। এরপরে হচ্ছে EVM provides an accurate picture of contract status and supports mutual goal of contractors and customer. তার মানে কি, যে ওই কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট বা কন্ট্রাক্টে যে পরিমাণ কস্ট বা বাজেট বা টাইম আছে, কন্ট্রাক্টর এবং ক্লায়েন্ট উভয়েই এটার সঙ্গে সম্পৃক্ত। যে কন্ট্রাক্টর ভাবতেছে এর মধ্যে শেষ করব, ক্লায়েন্টও ভাবতেছে যে এই নির্ধারিত সময়ের মধ্যে আমি প্রজেক্টটি পাবো। তো এই যে স্ট্যাটাস যখন আমরা তুলে ধরতেছি, একটা বড় পিকচার, বড় একটা সিনারিও দুইটার সামনে উপস্থাপন হচ্ছে যে এই সমস্যার কারণে নির্ধারিত সময়ে প্রজেক্ট কমপ্লিট করা সম্ভব হচ্ছে না। এরপর পরের জায়গাতে যদি আমরা যাই, যে আমরা আসলে EVM এর অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ নিয়ে যদি কথা বলি, যে আর্ন ভ্যালু ম্যানেজমেন্টের অ্যাডভান্টেজ কি, যে এই কথাগুলো আমরা বলেছি। পার্থক্য হিসেবে যদি আমরা দেখাতে চাই, যে ভ্যারিয়েন্স অ্যানালাইসিসটা কি, যে শোস কারেন্ট স্ট্যাটাস ইন টার্ম অফ কস্ট এন্ড স্কেডিউল। এটা আমরা জানি, এটা আমরা আর বলতেছি না। যে কারেন্ট স্ট্যাটাস দেখা হবে যে কস্ট কতটুকু হয়েছে আর শিডিউল কতটুকু পার হয়েছে। মানে প্রজেক্টটি বিহাইন্ড দ্য শিডিউল আছে নাকি শিডিউলের পার করে ফেলছে, কম কস্টে পার হয়েছে নাকি বেশি কস্ট খরচ করছে, এইটা। এরপর হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে টাইম কনজিউমিং এন্ড রিকোয়ার্স এক্সপেরিয়েন্স এফোর্ট টু মেজার এন্ড অ্যানালাইজ দ্য পারফরমেন্স। যেহেতু ছোট ছোট প্রজেক্ট যদি হয়, এগুলোতে অত এক্সপেরিয়েন্স মানুষের দরকার হয় না। কিন্তু বিশাল বড় প্রজেক্ট যদি হয়, লাইক পদ্মা সেতু, এই পদ্মা সেতুতে যদি আমি আর্ন ভ্যালু অ্যানালাইসিস করি, তাহলে কত দক্ষ একজন মানুষ এবং এক্সপেরিয়েন্স একজন মানুষ থাকতে হবে, যার এফোর্ট দিতে হবে। এটা একটু কমপ্লেক্সিটি থাকে, যে ওই ধরনের এক্সপেরিয়েন্স মানুষ আসলে খুবই কম। এরপর হচ্ছে ফরকাস্টিং, যে ইট ইনাবলস প্রেডিকশন অফ কস্ট এট কমপ্লিশন এন্ড কমপ্লিশন ডেট। প্রেডিকশন করে যে কতটুকু কস্ট আরো এক্সট্রা লাগতে পারে, কতটুকু টাইম আরো এক্সট্রা লাগতে পারে, কিভাবে প্রেডিক্ট করা যায় সেটাও আমরা শিখাই দেব ম্যাথমেটিক্স এর মাধ্যমে। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ইট ডিপেন্ডস অন রিলায়েবল মেজারমেন্ট দ্যাট ক্যান বি ডিফিকাল্ট টু অ্যাচিভ ফর সাম কস্ট টাইপ। এইটা মেজার করার জন্য তোমার যে মেজারমেন্ট গুলো, এগুলো খুবই রিলায়েবল হতে হবে, মানে খুবই অথেন্টিক হতে হবে। অর্থাৎ একটু এদিক ওদিক ইরর হলে বিশাল অ্যামাউন্টের কস্ট ড্যামেজড হয়ে যাবে। এই জন্য এটা একটু কমপ্লেক্স হয়, কঠিন হয়। এরপর হচ্ছে এফিসিয়েন্সি, যে ইট প্রোভাইডস পারফরমেন্স ইন্ডিসেস, আইডেন্টিফাই এরিয়া আন্ডার অফ এভার পারফর্মিং এন্ড ইনকিউর কারেক্টিভ অ্যাকশনস। অর্থাৎ এটা যখন এটি পারফরমেন্স অ্যানালাইসিস করে, যে অর্থাৎ কতটুকু প্রজেক্টের কতটুকু কাজ হয়েছে, কতটুকু হয়নি, এগুলো যখন মেজার করে, তখন প্রবলেম আইডেন্টিফাই করা হয় যে আসলে কি কারণে এগুলো হলো না, এবং সেগুলোর রেসপেক্টে কারেক্টিভ অ্যাকশন নেওয়া হয়। এটা একটা সুবিধা, যে কোন কারণগুলো ফাইন্ড আউট করে তার পেছনে কারেক্টিভ মেজারমেন্ট নেওয়া হচ্ছে। আর বলা হচ্ছে পাস্ট পারফরমেন্স ইজ নট নেসেসারিলি অ্যান ইন্ডিকেশন অফ ফিউচার পারফরমেন্স। এই যে ইভিএম এর ডিসঅ্যাডভান্টেজ হিসেবে দেখাচ্ছে যে যদি ওই সময়ে আমি একটা স্ট্যাটাস করার অর্থ এমন না যে ফিউচারেও আমার ওই ধরনের বিষয়গুলো আসবে না। অর্থাৎ আর্ন ভ্যালু অ্যানালাইসিস করে আমি যদি কোনো ফল্ট পাই, পরবর্তীতে আমি সলভ করার জন্য কাজ করতেছি, কিন্তু তার মানে এই না যে পরবর্তীতে ওই ধরনের মেজারমেন্টে ভুল আসবে না, আসতেই পারে। এস্টিমেটিং অ্যাকুরেসি, মনে রাখতে হবে একটা প্রজেক্টে কয়েকবার আর্ন ভ্যালু অ্যানালাইসিস করা হয়, একবার না, ঠিক আছে। এস্টিমেটিং অ্যাকুরেসি provides feedback of the actual performance against the baseline estimate। তার মানে এস্টিমেটের যত টাকা ছিল,
পরবর্তীতে আমরা অ্যানালাইসিস করার মাধ্যমে দেখতে পারবো যে আসলে প্রজেক্টের কস্ট কতটুকু বেড়েছে, এস্টিমেটটা আসলে ঠিক ছিল কিনা, আমাদের আগের এস্টিমেটটা ঠিক ছিল কিনা, এটা আমরা বুঝতে পারবো। তো ইট ডাজন্ট টেক ইনটু অ্যাকাউন্ট রিস্ক এন্ড আনসার্টেনিটিস। আর্ন ভ্যালু অ্যানালাইসিস করার অর্থ এমন নয় যে রিস্ক মিটিগেট হয়ে গেল। আর্ন ভ্যালু অ্যানালাইসিস করার অর্থ এমন নয় যে অসামঞ্জস্যতা বা অনিশ্চয়তা মিটিগেট হয়ে গেল। এটি একটা শুধুমাত্র স্ট্যাটাস এবং প্রেডিকশন, নির্ধারিত সময়ে প্রজেক্টটির হালত কেমন, এখন কেমন অবস্থায় আছে, এবং সেখান থেকে প্রেডিক্ট করা যে এইভাবে যদি চলে তাহলে প্রজেক্ট আরো বেশি। আমরা এক মানুষ সম্পর্কে বলি না যে ওর অবস্থা খুব একটা ভালো না, এইভাবে যদি চলে তাহলে বেশি দূর এগোতে পারবে না, এই ধরনের একটা প্রেডিকশন যেমন আমরা মানুষের ক্ষেত্রে বলি, ঠিক তেমনি প্রজেক্টের ক্ষেত্রে ওই প্রেডিকশন দেওয়ার একটা ওয়ে হচ্ছে আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট। এরপর হচ্ছে ডিসিশন, যে প্রোভাইডস ট্রিগার ফর এসকেলেটিং প্রবলেমস এন্ড হেল্পস ইন টেকিং সাডেন ডিসিশন। তখন কোনো প্রবলেম যদি অ্যারাইজ হয়, কোনো ধরনের এক্সপার্টাইজ নলেজের যদি প্রয়োজন হয়, তখন ডিসিশন মেকিং এ ওই এক্সপার্টাইজ নলেজেবল পার্সন গুলোকে ব্যবহার করে ওই প্রবলেমগুলো সলভ করা হয়। তো প্রবলেম বের হয়ে আসবে কখন? যখন আমি স্ট্যাটাস মেজারমেন্ট করব তখন। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ইট রিকোয়ার্স এ কম্পিটেবল কস্ট ট্র্যাকিং সিস্টেম এন্ড ইট উইল বি নেভার 100%। এটা সামটাইমস কি হয়, রং হয়। অর্থাৎ আমরা যখন আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট করি এটা 100% অ্যাকুরেট অনেক সময় হয় না। তো যখন হয় না তখন একটা রং ইনফরমেশন যদি চলে যায় প্রজেক্টের জন্য বিশাল ক্ষতিকর হবে। তা আমরা মনে হয় এই বিষয়গুলো প্রিভিয়াসলি আলোচনা করেছি, সেটাই আমরা এখানে একটু ছক আকারে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এবং কোন কোন সেক্টরে এই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে সেই বিষয়গুলো আমরা এখানে একটু আলোচনা করলাম। আমরা যদি একটু পরের স্লাইডে যাই, এটি হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট স্লাইড এবং তোমরা এটি নোট করবা, আমার প্রত্যেকটি কথাই নোট করবা আমি আসলে কি বলতেছি। ঠিক আছে, আমরা এখন জানবো যে আর্ন ভ্যালু অ্যানালাইসিস কিভাবে করতে হয়। তো আর্ন ভ্যালু অ্যানালাইসিস বা আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট যদি আমি করতে চাই তাহলে কিছু কিওয়ার্ড আছে যেগুলো আগে আমাকে জানতে হবে, যেগুলো আগে আমাকে বুঝতে হবে। যেমন ধরো যে তুমি যদি অটোক্যাডে কোনো ড্রয়িং বা প্ল্যান করতে চাও তাহলে তোমাকে আগে বুঝতে হবে অটোক্যাডের কোন কমান্ড দিয়ে কি করতে হয়, কোনটা দিয়ে কপি করতে হয়, কোনটা দিয়ে মিরর করতে হয়, কোনটা দিয়ে রোটেট করতে হয়। এই বিষয়গুলো না জানলে তুমি একটা প্ল্যান করতে পারবে না। তো ঠিক আছে, আমরা যদি ইভিএ বা আর্ন ভ্যালু অ্যানালাইসিসকে একটা প্ল্যানের সঙ্গে তুলনা করি তাহলে আমাকে ভাবতে হবে আগে আমি লাইন ড্র করতে হয় কিভাবে, আমাদের স্কেল করতে হয় কিভাবে, লাইন ব্রেক করতে হয় কিভাবে, এই ব্যাপারগুলো জানতে হবে। তো সেইটাই আর্ন ভ্যালু অ্যানালাইসিসে কিভাবে করতে হয় সেটা জানার আগেই আর্ন ভ্যালু অ্যানালাইসিসের ভেতরে যেই বিষয়গুলো দরকার হবে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা একটু আইডিয়া নিতে পারি। প্রথম কথা হচ্ছে এখানে তিনটা বিষয় আছে, নোট করবা, ঠিক আছে? এইটা না জানলে কিছুই পারবে না। এই তিনটা বিষয় আমি বলবো, এই তিনটা বিষয় যদি তুমি না বুঝো তুমি এই পুরো স্লাইডের কিছু বুঝবে না, কিছুই পারবে না, প্রবলেম করতে পারবে না। এরপরে কিন্তু আমরা ম্যাথমেটিক্স আছে, ম্যাথমেটিক্সে যাব, ঠিক আছে? সো আমার কথাগুলো গুরুত্ব সহকারে শোনো। আর্ন ভ্যালু অ্যানালাইসিস কি ডাইমেনশনে প্ল্যান্ড ভ্যালু নামে একটি বিষয় আছে। এই যে দেখো প্ল্যান্ড ভ্যালু, সংক্ষেপে আমরা পিভি বলতেছি, প্ল্যান্ড ভ্যালু। এটার আরেকটা নাম আছে বাজেটেড কস্ট অফ ওয়ার্ক স্কেডিউলড, বিসিডব্লিউএস। আমরা দেখি যে প্ল্যান্ড ভ্যালু আসলে কি। প্ল্যান্ড ভ্যালু হচ্ছে যে ইট রিপ্রেজেন্টস দ্য প্ল্যান্ড ওয়ার্ক দ্যাট শুড হ্যাভ বিন কমপ্লিটেড টিল দ্য টাইম অফ মেজারমেন্ট। অর্থাৎ এই কথার অর্থ হচ্ছে যে আমি যখন আর্ন ভ্যালু অ্যানালাইসিস করতেছি, সাপোজ প্রজেক্ট শুরু হয়ে গেছে, 1 মাস পরে ওই প্রজেক্টের স্ট্যাটাস কি আমি এটা দেখব, তাহলে 1 মাস পরে আমি আর্ন ভ্যালু অ্যানালাইসিস করব, কারণ প্রজেক্টের স্ট্যাটাস জানার উপায়ই হচ্ছে আর্ন ভ্যালু অ্যানালাইসিস করতে হবে। তো আর্ন ভ্যালু অ্যানালাইসিস আমি যখন করতে গেলাম তখন আমি দেখব যে ওই 1 মাসে আমার প্ল্যান অনুযায়ী আগেই যে 1 মাসে এতটুকু কাজ হবে এটা তো আগে আমি প্ল্যান করেছি, তাই না? এই প্ল্যান অনুযায়ী কতটুকু ওই 1 মাসে কাজ হওয়ার কথা ছিল সেটাই হচ্ছে প্ল্যান ভ্যালু। অর্থাৎ ওই 1 মাসে যে পরিমাণ কাজ হওয়ার কথা ছিল বলে আমরা আগেই নির্ধারিত করে রেখেছিলাম, ওই পরিমাণ কাজের জন্য যেই কস্ট, সেই কস্টটা কিনা, সেই পরিমাণ কাজ আসলে হয়েছে কিনা, এইটাই হচ্ছে প্ল্যান ভ্যালু। মনে রাখতে হবে যখন আর্ন ভ্যালু অ্যানালাইসিস করতেছি ওই সময়ে
ওই সময়ের মধ্যে যেই পরিমাণ কাজ হবে বলে আমরা আগেই নির্ধারিত করে রেখেছিলাম সেইটাকে আমরা বলতেছি প্ল্যান ভ্যালু। বলা হচ্ছে যে রিপ্রেজেন্টস দ্য প্ল্যান্ড ওয়ার্ক দ্যাট শুড হ্যাভ বিন কমপ্লিটেড টিল দ্য টাইম অফ মেজারমেন্ট। যেই সময়ে আমি মেজার করতেছি ওই প্রজেক্টের স্ট্যাটাস, ওই সময়ে যে পরিমাণ কাজ হওয়ার কথা উচিত ছিল সেই পরিমাণ কাজকেই আমরা বলছি প্ল্যান ভ্যালু ইজ দ্য ফিজিক্যাল ওয়ার্ক স্কেডিউল অর হোয়াট ইউ, দ্যাট মিনস হোয়াট ইউ প্ল্যান টু ডু। তুমি কি করতে চাও বলে প্ল্যান করে রেখেছিলে আগেই, সেটা। একটা বাস্তবধর্মী উদাহরণ দিয়ে আমি তিনটা বিষয়কেই ব্যাখ্যা করব, আরো ক্লিয়ার হয়ে যাবে। আপাতত আমরা টেক্সটের ভাষায় আসি, এরপর আমরা উদাহরণ দিয়ে বলে দিব। এরপর হচ্ছে অ্যাকচুয়াল কস্ট। অ্যাকচুয়াল কস্ট অল্টারনেটিভ হচ্ছে অ্যাকচুয়াল কস্ট অফ ওয়ার্ক পারফর্মড। অ্যাকচুয়াল কস্ট অফ ওয়ার্ক পারফর্মড, তার মানে আমরা এটি আসি। এই অ্যাকচুয়াল কস্ট বলতেছি কি, অ্যাকচুয়াল কস্ট রিপ্রেজেন্টস the expenses incurred in the project till the time of measurement. Represents the expenses incurred till the project till the time of measurement. Actual cost is the cost incurred for executing work on a project or what you have spent. এবার আসি যে অ্যাকচুয়াল কস্ট কি। এখানে ভাষাগত একটু কমপ্লেক্সিটি আছে, আমি একটু ব্যাখ্যা করে বলতেছি। যে প্ল্যান ভ্যালু কি বললাম, যে এক মাসে যেই পরিমাণ কাজ হওয়ার কথা ছিল বলে আমরা আগেই নির্ধারণ করে রেখেছিলাম সেই পরিমাণ কাজের যে ভ্যালু, যেই মূল্য, সেটাকে আমরা বলতেছি প্ল্যান ভ্যালু। ঠিক আছে? তো অ্যাকচুয়াল কস্ট হচ্ছে যে ওই এক মাসে যখন আমি আর্ন ভ্যালু অ্যানালাইসিস করতেছি, ওই এক মাসের মধ্যে যেই পরিমাণ কাজ হবে বলে আমরা নির্ধারণ করে রেখেছিলাম সেই পরিমাণ কাজ না হয়ে যদি এর কম বা বেশি হয়, তো যতটুকু কাজ কমপ্লিট হলো ওইটুকুর জন্য কতটুকু কস্ট গেল সেটা হচ্ছে অ্যাকচুয়াল কস্ট। প্ল্যান ভ্যালু তো আমরা জানলাম, আগে অ্যাকচুয়াল কস্ট বোঝার আগে প্ল্যান ভ্যালু বুঝো। এক মাসের পর যদি আমি আর্ন ভ্যালু অ্যানালাইসিস করতে চাই, তাহলে এক মাসে যে পরিমাণ কাজ হওয়ার কথা ছিল সেই পরিমাণ কাজ হওয়ার কথা ছিল বলে আমরা আগে নির্ধারণ করে রেখেছিলাম, ওই কাজটাকে বলতেছি প্ল্যান ভ্যালু। তার যে মূল্য সেটাকে আমরা বলতেছি প্ল্যান ভ্যালু। এখন এক মাসে, সাপোজ এক মাসে 40% কাজ হওয়ার কথা, কিন্তু এক মাসে কাজ হয়েছে 30%। সাপোজ এক মাসে কাজ হওয়ার কথা হচ্ছে 40%, এটা আমি আগে প্ল্যান করে রেখেছিলাম। তাহলে কাজ হওয়ার কথা কত? 40%, এটা আমি আগে প্ল্যান করে রেখেছি। এই 40% কাজ হলে কত টাকা খরচ হতো সেটা আমি আগে প্ল্যান করে রাখছি, তো সেটা হলো প্ল্যান ভ্যালু। ঠিক আছে? এখন ওই এক মাসে গিয়ে আমরা দেখি যে কাজ 40% হয়নি, কাজ হয়েছে 30%। তাহলে এই 30% কাজ হয়েছে। এখন এই 30% কাজ করতে একটা কস্ট খরচ হয়েছে কিনা, এই খরচটাকেই বলতেছি, আসল খরচটাকে বলতেছি অ্যাকচুয়াল কস্ট। মানে 40% কাজ হওয়ার কথা ছিল, সেই 40% কাজ হলে এত টাকা খরচ হতো, সেটা প্ল্যান ভ্যালু। কিন্তু 40% কাজ হয়নি, 30% কাজ হয়েছে। তাহলে 30% কাজ হয়ে কত টাকা খরচ হয়েছে, সেইটা হলো অ্যাকচুয়াল কস্ট। বুঝতে পারছো? তার মানে প্ল্যান ভ্যালু এবং অ্যাকচুয়াল কস্ট সেম হতে পারে। 40% কাজ হবে এটা আমি ভেবে রেখেছিলাম, 40%ই কাজ হয়েছে, তার মানে প্ল্যান ভ্যালু এবং অ্যাকচুয়াল কস্ট দুটো সেম। অ্যাকচুয়াল কস্ট সেম হতে পারে সেম, কিন্তু ব্যাখ্যাটা এভাবে আসবে। জি স্যার। বুঝতে পারছো? হোয়াট ইউ হ্যাভ স্পেন্ট, তুমি যে পরিমাণ খরচ করেছো সেইটা, যেটুকুই কাজই করো ওই কাজের জন্য কত পরিমাণ খরচ করেছো সেটা হচ্ছে অ্যাকচুয়াল কস্ট। ঠিক আছে? আমি একটা উদাহরণ দিব, আমি শিওর তুমি এটি বুঝে যাবা। এরপরে আমি একটা বিষয়ে আসি, সেটা হচ্ছে আর্ন ভ্যালু। এটা হচ্ছে আর্ন ভ্যালু। তাহলে প্রথমে হচ্ছে প্ল্যান ভ্যালু পিভি, এরপর হচ্ছে অ্যাকচুয়াল কস্ট এসি, এরপর হচ্ছে আর্ন ভ্যালু ইভি। তো আমি এই ইভি বোঝানোর আগে তোমাদেরকে একটি উদাহরণ দিই। ওকে, রোল নাম্বার 32 নেক্সট মান্থে বার্থডে এবং সে তোমাদের সবাইকে ট্রিট দিবে। হ্যাঁ, সাপোজ জাস্ট ইমাজিন যে কি তোমার নাম কি, আমি দেখতে পাচ্ছি না,
স্যার মোহাম্মদ রাকিবুল ইসলাম। রাকিবুল ইসলামের নেক্সট মান্থে বার্থডে এবং সে তোমাদের সবাইকে চকলেট খাওয়াতে চায়। তো এই যে সে চকলেট খাওয়াতে চায়, সাপোজ সে মনে করলো যে আমি প্ল্যান করেছি যে আমি আমার প্রত্যেকটা ব্যাচেই কিন্তু এরকম থাকে যে কিছু গ্রুপ ফ্রেন্ড একসঙ্গে সবসময় চলাফেরা করে। তার মানে এমন নয় যে অন্য ফ্রেন্ডের অ্যান্টি সে, অন্য ফ্রেন্ড কেউ, যেমন স্কুল লাইফে আমাদের এমন হয়েছে যে আমরা 5-7 জন সবসময় একসঙ্গে থাকতাম। তার মানে এমন না যে অন্য বন্ধুদের সঙ্গে আমরা মিশতাম না, তাদের সঙ্গে খুব ভালোভাবে মিশতাম, কিন্তু একটা একটা থাকে যে এদের সঙ্গে বেশি মেলামেশা হয়। সাপোজ সে তোমাদের 10 জনকে ট্রিট দিবে, চকলেট খাওয়াবে। একটা চকলেটের দাম হচ্ছে 5 টাকা। খেয়াল করবা, অ্যাকচুয়াল কস্ট, আর্ন ভ্যালু এবং প্ল্যান ভ্যালু বোঝাচ্ছি, ঠিক আছে? তো সে 10 জনকে চকলেট খাওয়াবে, প্রতিটি চকলেটের দাম হচ্ছে 5 টাকা। তার মানে আমি যদি এখন বলি যে 10 জনকে খাওয়াবে, প্রতিটি চকলেটের দাম 5 টাকা, তার মানে টোটাল কস্ট কত হলো তার? 50 টাকা। 50 টাকাটা প্ল্যান ভ্যালু। প্ল্যান ভ্যালু, তার মানে সে প্ল্যান করে রেখেছে যে 10 জনকে চকলেট খাওয়াবে, 5 টাকা চকলেটের দাম, তার মানে তার প্ল্যান ভ্যালু হচ্ছে 50 টাকা। ওকে, ইটস ক্লিয়ার। এবার সে যখন চকলেট খাওয়ানোর জন্য নিয়ে যাচ্ছে, যাইতে যাইতে গিয়ে ওইখানে দেখে যে 10 জনের চকলেট খাওয়াতে গিয়ে সে দেখে যে ওখান থেকে আরো 2টা ফ্রেন্ড বলল যে আমার অনেক একটু কাজ আছে, আমি একটু চলে যাই, আমি পরে খাবো। তার মানে 2 জন ফ্রেন্ড যদি চলে যায়, তাহলে ফ্রেন্ড থাকে কয়জন? স্যার 8 জন। 8 জন ফ্রেন্ড থাকে হচ্ছে 8 জন। এখন সে 8 জনকে চকলেট খাওয়াচ্ছে, চকলেট খাওয়াতে গিয়ে দেখে যে চকলেটের দাম 5 টাকা নয়, চকলেটের দাম হচ্ছে 6 টাকা। তাহলে চকলেটের দাম যদি 6 টাকা হয় আর 8 জনকে যদি সে নিয়ে যায়, তাহলে টাকা কত হলো? 6 8 48। তার মানে নিয়ে যাওয়ার কথা ছিল 10 জনকে, দাম হওয়ার কথা ছিল 5 টাকা, 50 টাকা হচ্ছে প্ল্যান ভ্যালু। কিন্তু মাঝখানে 2 জন হঠাৎ করে চলে গেছে, হয়ে গেছে 8 জন, কিন্তু গিয়ে দেখে আবার দাম 6 টাকা, 6 আসছে 48 জন। তার মানে এই 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 8 জন নিয়ে গেছে, এই 8 জন নিয়ে গেছে এবং চকলেটের দাম হচ্ছে 6 টাকা। তার মানে 8 জনের 8 গুণ 6 48, এই 48 টাকা হচ্ছে অ্যাকচুয়াল কস্ট। এবার আসি আর্ন ভ্যালু হচ্ছে সেইটা যে ওই, আচ্ছা তাহলে এই যে 8 জন নিয়ে গেল, তাহলে নিয়ম অনুযায়ী চকলেটের দাম আগে কতটুকু ফিক্স করা হয়েছিল? 5 টাকা। জি স্যার। তো এই যে 8 জন নিয়ে গেল, তাহলে নিয়ম অনুযায়ী 50 40 টাকা খরচ হওয়ার কথা। হ্যাঁ স্যার। রাইট? হ্যাঁ স্যার। এই যে 40 টাকা খরচ হওয়ার কথা ছিল, এটা হচ্ছে আর্ন ভ্যালু। তার মানে 10 জন নিয়ে যাচ্ছি, যাওয়ার কথা ছিল 5 টাকা করে দাম নির্ধারণ করেছি, 50 টাকা হচ্ছে প্ল্যান ভ্যালু। মাঝখানে 2 জন কমে গেছে, তাহলে 2 জন যদি কমে যায় হলো 8 জন, তাহলে 8 জনকে যদি আমি নিয়ে যাই তাহলে 40 টাকা হওয়ার কথা, তাই না? এই 40 টাকা যে হওয়ার কথা ছিল, এটা আর্ন ভ্যালু। আর হলো 48 টাকা, কারণ গিয়ে দেখি 6 টাকা করে। এই 48 টাকা হচ্ছে অ্যাকচুয়াল কস্ট। বুঝতে পারছো কি? আমি আরো একবার ক্লিয়ার করি, একটা প্রজেক্টের উদাহরণ দিই। একটা প্রজেক্ট, সাপোজ আমি তোমাদের জন্য একটা উদাহরণ ফিক্সড করেছি, সেই উদাহরণটা আমি তোমাদের একটু বলতেছি। হ্যাঁ, এই উদাহরণটা একটু কমপ্লেক্স হতে পারে, আমি আরো একটু সহজ করেই দিই আর কি। একজন মানুষ, সাপোজ একটা প্রজেক্ট 1 মাসে 30% শেষ হওয়ার কথা। ওকে, তার মানে একটা প্রজেক্ট 1 মাস টাইম, কাজ শেষ হবে 30%। প্রতি 1% কাজের জন্য কস্ট হবে 10 টাকা। তার মানে 1 মাসে যদি 30% কাজ শেষ হয় আর 1% কাজের মূল্য যদি 10 টাকা হয়, তাহলে 30% ইন্টু 10, এই 300 টাকা হবে ওই 1 মাস পরে 30% কাজ কমপ্লিট হলে তার কস্ট। ঠিক আছে? যে 1 মাসে
30% কাজ শেষ হওয়ার কথা, এবং 1% কাজের জন্য 10 টাকা করে খরচ হবে। তার মানে 1 মাস পর কত টাকা খরচ হবে? 300 টাকা। 30% গুণ 10, 300 টাকা। এই যে 300 টাকা, এটা আমার কি প্ল্যান ভ্যালু। জি স্যার। ওকে, এরপরে আমি 1 মান্থ পর গিয়ে দেখছি যে কাজ আমার হয়েছে 20%। হ্যাঁ, কাজ আমার হয়েছে কত? 20%। হওয়ার কথা ছিল কত? 30%। হয়েছে কত? 20%। তাহলে 20% যদি কাজ হয়, তাহলে আগের কস্ট মানে রেট অনুযায়ী খরচ হওয়ার কথা কত? 20 ইন্টু 10, 200 টাকা। জি স্যার। এই 200 টাকা হলো আর্ন ভ্যালু, মানে যেই পরিমাণ কাজ হয়েছে ওই পরিমাণ কাজের জন্য কত কস্ট হবে আগের হিসাব অনুযায়ী, 200 টাকা। জি স্যার। কিন্তু এই 1 মান্থে 20% কাজই হয়েছে, কিন্তু খরচ হয়েছে 250 টাকা। এই 250 টাকা হলো অ্যাকচুয়াল কস্ট, মানে আসলে 250 টাকাই খরচ হয়েছে, কিন্তু যে হিসাবে 30% কাজ হওয়ার কথা ছিল সেখানে কস্ট হওয়ার কথা ছিল 300 টাকা, সেখানে যদি 20% কাজ হয় তাহলে কস্ট হবে 200 টাকা, কিন্তু 200 টাকা না হয়ে হয়ে গেছে 250 টাকা। বুঝতে পারছো এই তিনটা হিসাব? জি স্যার। তো 300 টাকা হওয়ার কথা ছিল, এটা প্ল্যান ভ্যালু 30% কাজ হলে। তো যেহেতু নির্ধারিত সময়ের মধ্যে 30% কাজ হয়নি, কাজ হয়েছে 20%, তাহলে 20% যদি হয় তাহলে সেই হিসেবে 200 টাকা হবে, তাই না? কিন্তু হয়ে গেছে 250 টাকা। তুমি তুমি তোমার লেকচার খাতা কিনতে গেছো 10টা, লেকচার খাতা কিনতে গেছো 10টা। তো 10টা লেকচার খাতা যদি যেটা প্রত্যেকটা যদি 20 টাকা হয়, তুমি ভেবেছো যে প্রত্যেকটা যদি 20 টাকা হয় তাহলে 10টা খাতার দাম 200 টাকা, প্ল্যান ভ্যালু। এখন তুমি খাতা মাঝখানে, রাস্তার মাঝখানে গিয়ে ভাবছো না খাতা আমি 20টা কিনবো না, খাতা 10টা কিনবো না, আমি 8টা কিনবো। তাহলে 8টা কিনলে 8 গুণ 20 160 টাকা হবে, তাই না? জি স্যার। তাহলে এই 160 টাকা হলো আর্ন ভ্যালু। কিন্তু গিয়ে দেখছো যে 160 টাকা না হয় 180 টাকা দাম হয়েছে 8টা খাতা, এটা হলো অ্যাকচুয়াল কস্ট। অ্যাকচুয়াল কস্ট। মানে আমরা কেন এটাতে এত সময় দিচ্ছি? বিকজ কিছু প্রবলেম থাকবে এখানে, বলে দেওয়া থাকবে না কোনটা আর্ন ভ্যালু, কোনটা অ্যাকচুয়াল কস্ট, কোনটা প্ল্যান ভ্যালু। তোমাকে ওটা পড়ে বুঝতে হবে যে কোনটা প্ল্যান ভ্যালু, কোনটা আর্ন ভ্যালু, আর কোনটা অ্যাকচুয়াল কস্ট। তো যদি এখানে না বোঝো জিনিসটা, তো ওখানে তো ফাইন্ড আউটই করতে পারবে না। আর ওইটা ফাইন্ড আউট না করতে পারলে ক্যালকুলেশন মিস। ক্যালকুলেশন মিস মানে তোমার প্রেডিকশন মিস, তোমার প্রেডিকশন ইরর। তুমি তো প্রেডিক্ট করবা, তুমি তো স্ট্যাটাস জানাবা। একজনের তুমি স্ট্যাটাস জানাবা, একজনের দেখবা যে প্রজেক্ট নির্ধারিত সময়ের আগেই কমপ্লিট হয়ে যাবে, একজনের উত্তর হবে এমন, আর একজন বলবে না প্রজেক্ট নির্ধারিত সময়ের বেশি সময় ধরে চলবে। তার মানে এইগুলো যদি না বুঝে যাও তাহলে ওইখানে যে প্রেডিক্ট করবা, ওইখানে যে স্ট্যাটাস দিবা, এটা রং হবে। তো রং স্ট্যাটাস হলে ইউ উইল গেট এ বিগ জিরো, তাই না? আমাকে এই জন্য এটা বুঝতে হবে। তাহলে আর্ন ভ্যালুর সংখ্যাটা আমরা কি বলতে, দেখো এগুলো কিন্তু আরেকটা কস্ট, বাজেটেড কস্ট অফ ওয়ার্ক পারফর্মড, মানে যেই পরিমাণ কাজ হওয়ার কথা হয়েছে, যে পরিমাণ কাজ কমপ্লিট করা হয়েছে তার জন্য বাজেট অনুসারে কস্ট কত, বাজেট অনুসারে কস্ট। আর অ্যাকচুয়াল কস্ট হচ্ছে যে পরিমাণ কাজ, দেখো এখানে হিসাব দেখো, অ্যাকচুয়াল কস্ট অফ ওয়ার্ক পারফর্মড মানে যেই পরিমাণ কাজ হয়েছে তার জন্য আসলে কত খরচ হয়েছে। আর এটা হচ্ছে বাজেটেড কস্ট অফ ওয়ার্ক পারফর্ম, যেই পরিমাণ কাজ হয়েছে তার জন্য বাজেট করা হয়েছিল কত, এইটা। তো ইট রিপ্রেজেন্টস দ্য অ্যাকচুয়াল ওয়ার্ক দ্যাট হ্যাজ বিন কমপ্লিটেড টিল দ্য টাইম অফ মেজারমেন্ট। দুইটাই কিন্তু দেখো অ্যাকচুয়াল কস্ট এবং আর্ন ভ্যালুতে দুই সেম পরিমাণ কাজ হবে, কিন্তু মনে রাখবা অ্যাকচুয়াল কস্ট এবং আর্ন ভ্যালু এই দুইটাতে একই পরিমাণ কাজ হবে। তো একই পরিমাণ কাজ হইলে বাজেট অনুযায়ী যেই টাকা হবে সেটা হবে আর্ন ভ্যালু, আর আসলে অরিজিনালি একটু কম বেশি করে অমুক জিনিসের দাম বাড়ছে, অমুক জিনিসের দাম বাড়ছে, এসব করে করে টোটাল অ্যাকচুয়াল কস্ট যেটা, সেটা হবে অ্যাকচুয়াল কস্ট। বুঝতে পারছো? জি স্যার। একটা উদাহরণ দিই, আবার আমি উদাহরণ দিচ্ছি। বাজারে চাল কিনতে যাবা, 1 মণ চাল কিনবা 40 টাকা। তো 1 মণ চাল যদি 50 টাকা কেজি হয় তাহলে 2000 টাকা হবে চালের দাম, এটা হলো প্ল্যান ভ্যালু। এখন তুমি মনে করলা যে না আমি 1 মণ কিনবো না, আমি 20 কেজি চাল কিনবো। তাহলে এই যে 20 কেজি চাল তুমি কিনতে চাচ্ছ, এই 20 কেজি চালের দাম কত? 50 টাকা করে ধরছো না? জি স্যার। তাহলে এই 1000 টাকা হবে কি বলো তো? স্যার এটা আর্ন ভ্যালু। এক্স্যাক্টলি, এটা হলো আর্ন ভ্যালু। কিন্তু বাজারে কিনতে গিয়ে দেখছো
যে 20 দাম কেজি বেড়ে গেছে। চালের দাম 52 টাকা করে পড়ছে, জি স্যার, তাহলে তাহলে সেটা 1040 কি? টাকা। এটা সেটা হলো তো অ্যাকচুয়াল কস্ট। কস্ট। অ্যাকচুয়াল কস্ট এই তো, এটাই। এইটুকু যদি বুঝে যাও তাহলে তুমি এগুলো বুঝবা, আদারওয়াইজ কিন্তু বুঝবা না। ঠিক আছে, আজকে যে পর্যন্ত আমরা পড়লাম এর মধ্যে কোনো ধরনের কোনো প্রবলেম আছে কিনা বা কারো বুঝতে অসুবিধা হয়েছে কিনা, নির্দ্বিধায়, কোনো দ্বিধা ছাড়াই, কোনো ভয় ছাড়াই আমাকে জিজ্ঞেস করতে পারো, কোনো সমস্যা নেই। বলো। স্যার, হ্যাঁ বলো। স্যার প্রোঅ্যাক্টিভ আর রিঅ্যাক্টিভ অ্যাপ্রোচের ওইটা ঠিক মতো বুঝি নাই। প্রোঅ্যাক্টিভ এবং রিঅ্যাক্টিভ। প্রোঅ্যাক্টিভ হচ্ছে যেমন ধরো যে তুমি এখন তো ঠান্ডার সময়, তাই না? তুমি যদি এখন থেকে গরম পানি খাও বা লেবুর পানি খাও, গলায় ঠান্ডা না লাগানোর জন্য যদি এই যে বিভিন্ন ধরনের শীতের পোশাক পরো, এতে কেন কেন তোমার ঠান্ডা লাগবে না, অসুখ করবে না। এই যে আগেই মেজারমেন্ট নিচ্ছ, এটা প্রোঅ্যাক্টিভ। কিন্তু তুমি যখন অসুস্থ হয়ে যাবা তখন তুমি কি করবা? ডাক্তারের কাছে যাবা, ওষুধ খাবা ভালো হওয়ার জন্য। এটা হলো রিঅ্যাক্টিভ। বুঝতে পারছো? খুবই সিম্পল। জি স্যার। অসুখ না হওয়ার জন্য তুমি শীতের পোশাক পরতেছো, তোমার ঠান্ডা লাগলে অসুখ হবে, অ্যালার্জি হবে, অ্যাজমা আছে তোমার, কোল্ড অ্যালার্জি, হোয়াটএভার অনেক কিছু আছে। এজন্য প্রোটেকশন হিসেবে আগেই শীতটাকে নিবারণ করার জন্য প্রোটেকশন ব্যবহার করতেছো, শীতের পোশাক ব্যবহার করতেছো। দ্যাটস কল দা প্রোঅ্যাক্টিভ অ্যাকশন। অসুস্থ হয়ে গেলে কি করবা? বাঁচতে তো হবে নাকি? দুটাই তো বাঁচার জন্যই। একটা হচ্ছে আগে থেকে মেজারমেন্ট নিচ্ছি যাতে অসুখ না হয়, আর একটা হচ্ছে অসুখ হলে কিভাবে বাঁচবো সেটার জন্য ওষুধ খাচ্ছি। এটা রিঅ্যাক্টিভ অ্যাকশন। তো কিছু হয়ে যাওয়ার পরে সমাধান খোঁজাটা কনস্ট্রাকশন ম্যানেজমেন্টের ক্ষেত্রে সমীচীন না। কিছু হতেই দিব না এমন কাজ করে ফেলবো, দ্যাটস কল্ড দ্য প্রোঅ্যাক্টিভ অ্যাকশন। বুঝতে পারছো? জি স্যার।